কোন অচেনা আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এমন এক পেশে ফাইনাল স্মরণকালে মনে পড়ে কি? তবে যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতলো স্পেন, এটা বলতেই হবে। এবং আর্জেন্টিনা এবং মেসি এতটাই নিষ্প্রভ ছিল যে ম্যাচে কোথাও যেন কম্পিটিশনই দানা বাঁধলো না। এরকম একটা এক পেশে ম্যাচ এবং স্পেনের বিশ্বজয়। কোথাও হয়তো স্পেন গতকাল যা খেলেছে তাতে ফুটবলের প্রতি জাস্টিস হতো না যদি আর্জেন্টিনা কোনোভাবে জিতে যেত, সে ম্যাচ যদি টাইব্রেকার পর্যন্ত গড়াতো। আমাদের ফুটবল আড্ডায় আমরা ফিরে এলাম। আমার সঙ্গে রয়েছেন আমার দুই সতীর্থ সাংবাদিক সৌভিক বন্দ্যোপাধ্যায়, রূপক মিশ্র। রূপক, তোমার কাছেই প্রথম যাই। ম্যাচটা 10 জনে খেলে আর্জেন্টিনা এবং এক পেশে ম্যাচ, এগুলো তো ঠিক আছে, কিন্তু কোথাও যদি টাইব্রেকার অবধি গড়িয়ে যেত এবং এমিলিও মার্তিনেজ যে ফর্মে ছিল সেখানে যদি আর্জেন্টিনা জয় পেয়েও যেত, সেটাকে নিশ্চয়ই ফ্লুকে জয় বলা হতো, বা কোথাও গিয়ে ফুটবলের প্রতি হয়তো জাস্টিস হতো না। তুমি কি বলো? একেবারেই তাই। আমার মনে হয়, ধরো যে এই খেলাটা যখন আমরা প্রথম আলোচনা করলাম গতকাল এবং গত পরশু দুদিন ধরে আমরা যখন আলোচনা করেছি, ফাইনালটা নিয়ে যখন আলোচনা করেছি, তখন আমরা দুই কোচের, আমি আর সৌভিক বিশেষ করে দুই কোচের যে প্রি ম্যাচ যে কনফারেন্স, সেটাকে আমরা একটু রিড করার চেষ্টা করছিলাম যে দুই কোচ কি বলেছে। সেখানে অল্প কথাতে হলেও আমি আর সৌভিক একমত হয়েছিলাম যে স্পেনের কোচ কি রণকৌশল নেবে মেসির বিরুদ্ধে, সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। একটাই কথা বলেছিলেন যে আমি মেসিকে ম্যানমার্ক করব না। এবং কথাটা যে তিনি হাওয়ায় ভাসিয়ে দেননি, কথাটার মধ্যে যে যুক্তি ছিল সেটা প্রমাণ করতে নিজের একটা তিক্ত অতীতের কথা বলেছিলেন। যে একটা যখন সেভিয়ার যুবদল বার্সেলোনা যুবদলের বিরুদ্ধে নেমেছিল, তখন তাকে যে মার্ক করেছিল, সে যেই ইয়েলো কার্ড পেয়ে বেরিয়ে গেল 75 মিনিটের পর থেকে 15 মিনিটের মধ্যে মেসি ছাড়খাড় করলো 4 গোল করে। এইবার তুমি লক্ষ্য করে দেখো ইংল্যান্ড ম্যাচের ক্ষেত্রে কি হয়েছিল। আমি একটু দর্শকদের মনে করাতে চাই, একই প্রশ্ন করা হয়েছিল কিন্তু টমাস টুখেলকে। যে টমাস টুখেল কিন্তু সেই সময় 180 ডিগ্রি উল্টো উত্তর দিয়েছিল। বলেছিল যে মেসিকে ম্যানমার্ক করাটা, মানে একটু পুরোনো আমলের যেটা একটা পদ্ধতি, ম্যানমার্ক করেই কিন্তু ইংল্যান্ড খেলবে। এবারে আমার সবচেয়ে অবাক লাগছে এই কথাটা ভেবে, এবং মানে তুমি যেটা জিজ্ঞাসা করলে যে স্কালোনির দোষ কতটা আর স্পেনের সাফল্য কতটা। স্পেনের সাফল্যকে নস্যাৎ করার কোনো জায়গা নেই, কারণ স্পেন একতরফা দাপট দেখিয়ে এক পেশে ফাইনাল জিতে নিয়েছে। কিন্তু স্কালোনিকে সম্ভবত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সবচেয়ে বড় কারণ এটাই যে টমাস টুখেলের কথাটা তিনি যে সিরিয়াসলি মানে কি বলে গ্রহণ করেছিলেন, তার প্রমাণ কিন্তু আর্জেন্টিনার ফিজিক্যাল ফুটবল। মানে ইংল্যান্ড ম্যাচে যখনই তার কানে গেল যে টমাস টুখেল বলছে যে মেসিকে ম্যানমার্ক করা হবে, অপোজিশন কোচের কথাটাকে সত্য বলে ধরে নিয়ে তিনি যে রণনীতি ছকেছিলেন সেটা কিন্তু মাঠে 100% সফল হলো। এবং অবাক লাগলো এটা দেখে যে স্পেনের কোচ যখন তার আস্তিনে লুকোনো তাস কিছুই রাখলেন না, তিনি পুরোটাই মেলে ধরলেন এবং তিনি উদাহরণ হিসাবে দেখালেন যে এই কারণে মেসিকে ম্যানমার্ক করা যাবে না। সেই কথাটা কেন স্কালোনির মগজে ঢুকলো না, এটা আমার বোধের বাইরে, বিস্ময়ের ব্যাপার। একেবারেই তাই। এবং যদি তিনি সিরিয়াসলি নিতেন, যদি তিনি ভাবতেন যে আচ্ছা মেসিকে তাহলে ম্যানমার্ক করবে না, তাহলে বিকল্প কি করতে পারে, এটা তো আমি তুমি সৌভিক বলবো না, এটা তো একটা লিওনেল স্কালোনি, একটা আর্জেন্টিনার কোচ, প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি তাকে ভাবতে হবে, কোচ। তাহলে এই যে বিকল্প একটা কিছু কেন তিনি ভাবলেন, এবং লুই দে লা ফন্তের যে কথাটাকে কেন তিনি মানে সিরিয়াসলি নিলেন না, এইটা আমার বোধের বাইরে। মানে এইটা আমার, এই ঘোরটা আমার এখনো কাটছে না। হ্যাঁ, এটা সত্যি একটা ঘোরের ব্যাপার। এবং আমি একটু সৌভিকের কাছে আসি। সৌভিক এতদিন আমাদের এখানে বসেছে এবং দুর্ধর্ষ বিশ্লেষণ করেছে নিজের আবেগটাকে চেপে রেখে, কারণ হচ্ছে ওর আবেগ স্পেন। সেই জায়গা থেকে মানে আমি একটু হালকা ছলেই বলি, আমাদের অফিসে একমাত্র স্পেনের সাপোর্টার ছিল সে অর্থে সৌভিক। কিন্তু যখন আমরা এই আলোচনায় বসি তখন তো কোনোভাবে আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ কোথাও কাজ করে না, সেই আবেগ সরিয়ে রেখে আমরা চেষ্টা করেছি দর্শকদের সামনে যতটা একদম নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠ একটা আলোচনা তুলে ধরার। আমি সৌভিকের কাছে আসবো এটার জন্য যে সৌভিক, যেটা রূপকও বলছিল যে একটা বিস্ময় এখনো ঘোর কাটছে না যে এই দুই দলের দুই কোচের ছক, কোথাও স্পেনের যে প্রেসিং ফুটবল এবং কি হতে চলেছে মারাত্মক, সেটা আমরা সেমিফাইনালে টের পেয়েছিলাম। কিন্তু সেটাকে প্রতিহত করার জন্য আর্জেন্টিনা যে ইংল্যান্ডের সঙ্গে যে খেলাটা খেলেছে সেটা খেলবে না, সেটাও বোধগম্য ছিল, কিন্তু এতটা কেন? দেখো, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের দুজনের থেকে একটু জানতে চাই।
তোমরা যখন স্কুলে পড়তে, তুমি বা রূপক, স্কুলে তো মনিটর ছিল, মানে একদম। ক্লাস মনিটর ছিল। আমি নিজেও ছিলাম আমিও ছিলাম। এবার ক্লাস মনিটরের দায়িত্বটা কি? যখন ক্লাস টিচার বা হেডমাস্টার থাকবে না, বা তাকে একটা দায়িত্ব দেওয়া যে আমরা যখন থাকবো না, ক্লাসটাকে তোমাকে মেনটেন রাখতে হবে। আর্জেন্টিনার দলের মনিটর হচ্ছে মেসি। কোচ কোচ ওকে দায়িত্ব দেয় যে তুমি বিষয়টা মাঠের পুরো মেনটেন করবে। এবার হতেই পারে মনিটরের একদিন শরীরটা ভালো লাগছে না, মনিটর বললো যে ভাই আজকে আমার শরীরটা দিচ্ছে না, তার আমি day off। বসছি, আমার আজকে ডে অফ, তোরা একটু ব্যাপারটা ভালো করে বুঝে নে যাতে কোনো গন্ডগোল না হয়। বিশ্বকাপ ফাইনালে আমরা দেখলাম ঘটনা চক্রে ব্যাপারটা এরকমই হলো। কিন্তু তুমি দেখো এই গোটা বিশ্বকাপে যে কটা ম্যাচ আর্জেন্টিনা খেলেছে প্রত্যেকটাতেই মেসির অবদান অনস্বীকার্য। একদম হয় গোল করেছে, নয় গোল করিয়েছে। যদি গোল বা কোনো একটা ম্যাচে গোল বা অ্যাসিস্ট না করে থাকে, তার একটা ক্রিয়েটিভিটি মুভ ছিল যেটাতে আর্জেন্টিনা সফল হয়েছে। 8টা গোল ম্যাক্সিমাম হচ্ছে যে অ্যাসিস্ট Assist প্রচুর। হয়েছে। হ্যাঁ, 5টা ম্যান অফ দ্য ম্যাচ। 5টা ম্যান অফ দ্য ম্যাচ। একটা মাত্র ম্যাচে মেসিকে তুমি খুঁজে পাবে না, মানে আমি কোট আনকোট বলছি, মেসিকে গোটা ম্যাচে তুমি খুঁজে পাওনি। এই একটা মাত্র ম্যাচে, বিশ্বকাপ ফাইনাল, সেই ম্যাচটাতেই তুমি গোটা টিমটার অবস্থা দেখো। টিমটা ধরাশায়ী। টিমটা ধরাশায়ী, এবং শুধু ধরাশায়ী বলে না, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। বিশ্বকাপের কোনো ফাইনালে আজ পর্যন্ত কোনো টিমের এই রেকর্ড নেই যে 90 মিনিটে কোনো অন টার্গেট শট নেই। ঠিক, এটা অবিশ্বাস্য একটা রেকর্ড। অন টার্গেট শট নেই, অন টার্গেট অ্যাটেম্প নেই, একমাত্র অফ টার্গেট শট হয়েছে, সেটা 118 মিনিটে। তখন ম্যাচ শেষ। মানে আমরা গতকালই আলোচনা করছিলাম যে তুল্যমূল্য দুটো দল বিচার করে, কিন্তু কালকে যখন 90 মিনিটে একটা শট নেই হচ্ছে যে আর্জেন্টিনার, তখন কোথাও মনে হচ্ছিল তুল্যমূল্য কোথায়। একদমই তাই। কারণ তুমি দেখো স্পেন, আমি যদি স্পেনের কথাটা দু লাইনে বলি, স্পেন যে ফুটবলটা খেলে কালকে কিন্তু খুব যে ডিফারেন্ট খেলেছে তা নয়। আমরা কালকে দেখেছি রড্রি মেরুদণ্ডের মতো মধ্যে স্বাভাবিক খেলায় খেলেছে, ছাপিয়ে যায়, কোনো ছাপিয়ে যায়নি, নিজের খেলাটা নিজে খেলেছে, টিকি টাকা যেরকম খেলছে। আগের দিন আমরা গতকালই আমরা আলোচনা করছিলাম যে দুটো উইং এর পেছনে যে লেফট ব্যাক, রাইট ব্যাক, পোরো আর কুকুরোয়া কালকেও উঠে গেছে। কার্যত তোমার ডবল উইঙ্গার হয়ে গেছে। এই পুরো গেম প্ল্যানটা কিন্তু ফুয়েন্তের একই ছিল। একটা মাত্র ডিফারেন্স কালকে আমি যেটা লক্ষ্য করেছি, ম্যান মার্কিং যে মেসিকে করা হবে না সেটা স্পষ্ট ছিল, কিন্তু মেসি যখনই কালকে ওটা মেসির একটা ভয়ঙ্কর স্ট্যাট যে প্রথম 25 মিনিটে মেসির পায়ে একমাত্র একবারই বল এসছে, সেটা হচ্ছে কিক অফের সময় যখন খেলা শুরু হচ্ছে। এটা একটা অবিশ্বাস্য যে মেসির পায়ে বলই যায়নি, সাপ্লাই নেই। হ্যাঁ, সাপ্লাই নেই, ম্যাক্সিমামটাই স্পেনের প্লেয়ারদের কন্ট্রোলে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেখছিলাম পরবর্তী সময়ে যখন মেসি একটু মুভমেন্ট নিচ্ছে, মেসি একটু ডান দিকে সরে যাচ্ছে, তখন ওকে ট্যাকেল করার জন্য এগিয়ে আসছে ফাবিয়ান রুইস। আমার মনে হয় এটা চোরাগুপ্ত একটা ফুয়েন্তে ফাবিয়ান রুইসকে ফিট করেছিল যে তোমাকে ম্যান মার্কিং করতে হবে, প্রকাশ্যে দেখা যায়, ভিজিবল না হবে না। ওকে বলা হয়েছিল যে তুমি ম্যান মার্কিং ওইভাবে আমরা করবো না, কিন্তু তোমাকে তককে তকে থাকতে হবে যে মেসি বল পেলেও ওর ফ্রি মুভমেন্টটা যাতে ও না করতে পারে। এক্স্যাক্টলি কালকে কিন্তু সেটাই হয়েছে। আর একটা কথা আমি অ্যাড করতে চাই যে স্পেনের খেলার আমার যেটা ভয় ছিল, এবং যে কারণে যখন তুমি জিজ্ঞাসা করেছিলে যে কে মনে হচ্ছে কে জিতবে, আর্জেন্টিনা উত্তরটা এই কারণে দিয়েছিলাম কারণ স্পেনের দুর্বলতা কিছু না থাকলেও একটু আলট্রা অ্যাটাকিং যারা খেলে ফুটবল না, তাদের একটা অদ্ভুত ঝোঁক হচ্ছে, যেটা তুমি পিএসজি বা বায়ার্নের ক্ষেত্রেও দেখবে। যদি তুমি ক্লাব ফুটবল দেখো, ওরা হাই লাইন খেলে ডিফেন্সে। এবার ডিফেন্সে হাই লাইন থাকলে মেসির মতো যারা প্লে মেকার, তারা না ফাঁকা স্পেস খুঁজে নিতে পারে। কালকে অদ্ভুত ভাবে দেখলাম যে ব্যাক লাইন যেটা খেলেছে স্পেনের, তারা কিন্তু হাই লাইনে যায়নি। এটা একটা খুব অদ্ভুত একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে এটা ঠিক যে মেসিকে ম্যানমার্ক করা হয়নি, কিন্তু মেসির পায়ে যখনই বল গেছে, যখনই বল যাওয়ার পরিস্থিতি হয়েছে, তখন এক ঝাঁক মৌমাছির মতো প্লেয়ার না ধেয়ে গেছে তার দিকে। মেসি হয়তো একটা ড্রিবল করতে পেরেছে, সঙ্গে সঙ্গে তিনজন চলে এসেছে। এইবার কি হয়েছে, এবার ধরো তুমি মেসির সামনে যখন একটা মোটামুটি একটা প্রাচীর তৈরি করে দিলে, মেসি কি করেছে, বলটাকে ব্যাকপাস করেছে। এবার যেই মুহূর্তে তুমি ব্যাকপাস করছো, তখন ওটা কি করছে, সরে গিয়ে লেফট উইং এ চলে যাচ্ছে। কালকে তুমি খেলাটা যদি আরেকবার দেখো, দেখতে পারবে লেফট উইং এ যখনই যাচ্ছে, ওইখানে তারা তৈরি করেছে একটা ফাঁদের মতো স্পেন, এবং তাদেরকে ঘুরে আবার সেই পেন্ডুলামের মতো কিন্তু মাঝখান থেকে আবার মেসি থেকে লেফট উইং, এইভাবে খেলাটা না নৌকোর মতো দুলেছে। আরেকটা জিনিস, এবং প্রোগ্রেস হয়নি খেলাটা। তুমি আগের দিন আর্জেন্টিনা ইংল্যান্ডের সঙ্গে প্রেসিং ফুটবল খেলেছিল, প্রথম থেকে আমার একটা জিনিস চোখে পড়ছিল, সেটা হচ্ছে বল তুলে খেলছে, যেটা ইংল্যান্ডের সঙ্গে শেষের দিকে উইং থেকে তোলা, কিন্তু প্রথম দিক থেকে গ্রাউন্ডে বল না রেখে তুলে খেলছিল। এটা কেন হতে পারে বলো তো? আর্জেন্টিনা যেটুকু বল পায়ে থেকেছে, ওদের যেটুকু পায়ে থেকেছে, আমার মনে হয় যেটা, যে
ওদের একটা স্ট্র্যাটেজি ছিল, মানে আমি যেটা পড়ছিলাম আজকে, অ্যাথলেটিকের একটা রিপোর্টে লিখেছে যে আর্জেন্টিনাটা অদ্ভুত প্ল্যান নিয়ে নেমেছিল, যেটা ইংল্যান্ডের বিরুদ্ধে সফল হয়েছিল, প্রলুব্ধ করা। আচ্ছা। ওদেরকে ফাউল করে, ট্যাকটিক্যাল ফাউল করে, তুমি লক্ষ্য করে দেখো স্পেনের একটা প্লেয়ার সম্ভবত হলুদ কার্ড খায়নি, হুম, একটা প্লেয়ার খায়নি। এবং একটা সিকোয়েন্স আমার এই মুহূর্তে মাথায় এলো, যে বলটা যখন আউট হয়ে গেছে, বলটা যখন বাইরে আছে, বাই লাইনের বাইরে, যখন ওই তোমার কি বলে টাচ লাইনের বাইরে, হুম, কোনো কারণে ইয়ামাল মনে হয় বলটা রিসিভ করতে গেছে বা নিতে গেছে, তখন আর্জেন্টিনার যে তাকে ছিল লেফট উইং এ সম্ভবত, সে তাকে মানে কি বলবো যে প্রভোগ করছে, মানে বলটা নিয়ে নিচ্ছে, কেড়ে প্রলোভন নিচ্ছে দেখাচ্ছে। বিভিন্ন রকম ভাবে। অন্য সময় থাকলে বা অন্য কেউ থাকলে হয়তো সেই সময় অন্য মানে একটা অদ্ভুত রিয়াক্ট করতো, একটা হলুদ কাটার সম্ভাবনা আসতো। সেই মুহূর্তে কিন্তু ইয়ামাল সেই দিকে না তাকিয়ে স্ট্রেট কিন্তু মাঠের দিকে হেঁটে গেছে। হুম। ফলে এই যে প্রভোগ করেও ওদেরকে টাসেলে, ফিজিক্যাল টাসেলে বিট করতে না পেরেও যে একটা কি বলবো যে মানে মানসিক ভাবে আমার মনে হয় আর্জেন্টিনা অনেকটা কোথায় পিছিয়ে গেছে। পিছিয়ে ছিল। আমার মনে হয় এটা সৌভিক, আমি আরেকটা প্রশ্নে আসি যে 10 জন হয়ে যাওয়া, এনজোর বেরিয়ে যাওয়া, একটা টিমের ফাইনালের মতো ম্যাচ কেন, যে কোনো ম্যাচই 10 জন হয়ে যাওয়া মানে একটা বড় একটা শক্তির মানে মাইনাস হয়ে যাওয়া, এটাও কি কোনো প্রভাব ফেলেছে না? আর্জেন্টিনা যা খেলছিল কিছু এসে গেল না, না? আমার মনে হয় খুব যে এফেক্ট ফেলেছে তা নয়, কারণ এনজো যে টাইমে রেড কার্ড, ডবল ইয়েলো হয়ে রেড কার্ডটা খেললো, তার আগে পর্যন্ত এনজো যে খুব এফেক্টিভ খেলেছে সেটা কিন্তু আমি নয়। সেটা বলছি না, কিন্তু 11 জন একটা কোচের একটা ছক থাকে, সেখান থেকে একজন মাইনাস না, হয়ে আমি যাওয়া, আমি একটা 10 অ্যাড জনের করতে জন্য চাই একটা। যে সবিকে জিজ্ঞেস করতে চাই, যদি 11 ভার্সেস 11 হতো, হ্যাঁ, তাহলে খেলাটা কি পেনাল্টি শুট আউট পর্যন্ত যেতে পারতো? দেখো সেইটা এখন ডিপেন্ড করছে, এইটা তুমি একটা ভালো পয়েন্ট বলেছো, কারণ মানে যখনই টক্করটা 11 ভার্সেস 11 হবে, আর আর্জেন্টিনাকে আমরা বরাবরই দেখেছি মানে এই বিশ্বকাপে লাস্ট শেষ কয়েকটা ম্যাচেই মুহূর্তে দেখেছি জ্বলে শেষ উঠছে। মুহূর্তটা হ্যাঁ, জ্বলে ওঠা। একদম। এটা কালকে হতেই পারতো, হুম। এমন আমি হাইপোথেটিক্যালি বলছি 10 জন খেলেও এমনকি গোল খাওয়ার পরে কিছুটা হ্যাঁ, কিছুটা হ্যাঁ, হলেও একটা কিছুটা change দেখা চেষ্টা গেছে। করেছিল। মানে তুমি যদি খেলাটা শেষ হওয়ার 5-7 মিনিট দেখো, হুম, আর্জেন্টিনা কিন্তু পরপর ফ্রি কিক পাচ্ছে, কর্নার পেয়েছে তিনখানা চারখানা কর্নার পেয়েছে, প্রায় এইটা ওপেন কিন্তু করার মতো গেছে। জায়গাতে এসেছিল। এবার আমি বলছি না যে গোল হতো বা কিছু হুম। হতো, কিন্তু হাইপোথেটিক্যালি যদি ভাবা যায় আর্জেন্টিনা কিন্তু 10 জনেও ম্যাচটা টাই ব্রেকারে নিয়ে যেতে পারতো, হুম। কিন্তু পারেনি কেন? সেইটার তুমি যদি উল্টো দিকের গেম প্ল্যানটা দেখো, স্পেনের যে ব্যাকলাইনটা থাকে, মানে মোটামুটি ওরা তো একটা মানে তুমি কুবারসিকেও উঠে গিয়ে তুমি ডিবক্সে গিয়ে তুমি গোলে শট মারতে দেখবে, কালকেও সেটা করেছে। স্পেনের যে ব্যাকলাইনটা থাকে সেটা এই বিশ্বকাপে এতটাই স্ট্রং যে ওইখান থেকে ওরা বল গলাতেই দেয়নি। মানে আর্জেন্টিনার লাস্ট টাইম মানে একমাত্র অপশন বেঁচেছিল যে মাঝমাঠে বা ডিবক্সের মাথায় কোনো একটা জায়গা থেকে ফ্রি কিক পেয়ে হয় আমি ডিরেক্ট গোলে শট গোল মারবো, শট। নয় উঁচু করে ফেলবো, যদি কেউ হেডারে বা কর্নারের হেডার থেকে ওটা গোল দেয়। আরেকটা কারণ আমার মনে হয় যেটা, 10 জন যখনই নামলো তখন একটা খুব সুন্দর ট্যাকটিক্যাল একটা মুভ করলো, যে সম্ভবত লাপোর্তে আর রদ্রিকে তুলে নিল, হুম। আর এরিক গার্সিয়া আরেকজন এরিক গার্সিয়া জুবেমেন্ডিকে নামালো। এই জুবেমেন্দি হচ্ছে আর্সেনালের হয়ে এই সিজনে তুমি যদি দেখো, মানে কি বলে লাস্ট সিজনে যদি তুমি দেখো, এরকম আর্সেনাল বহু ম্যাচ খেলেছে যখন অপোজিশন টিম 10 জনে নেমে গেছে বা অপোজিশন টিম খুব ডিপ ডিফেন্সে আছে, জুবেমেন্দি হচ্ছে কিন্তু একটা ক্রিয়েটিভ প্লেয়ার। ও কিন্তু বল রোটেট করে 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 এদিক ওদিক ঘুরিয়ে 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 নাচিয়ে নাচিয়ে কিন্তু একটা সুযোগ তৈরি করে দেয়। ফলে এই মুভটা কিন্তু খুব মানে একটা ব্রিলিয়ান্ট। এবং তার সঙ্গে কালকে ছিল পেড্রি, পেড্রি, আমরা exactly. যে নেশনস লিগের হ্যাঁ, ওই হ্যাঁ। খেলাটা দেখতে পাচ্ছিলাম কালকে, ঠিক। পেড্রি, জুবেমেন্ডি, এদিকে নিচে ঠিক। এরিক গার্সিয়া, এবং খুবই মানে ইন্টারেস্টিং ব্যাপার, এরিক গার্সিয়া জুবেমেন্ডি এইবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেললো বিশ্বকাপ হুম। ফাইনালেই খেললো। এর আগে মানে 90 মিনিটস মানে 1 মিনিটের জন্য নামেনি, মানে সাবস্টিটিউট করা হয়নি। না, ফাইনালেই বাজিমাত যাকে বলা যায়। একদমই। এবার তুমি যদি বলো যে এনজো রেড কার্ডটা, সেটা আমি বলবো অবশ্যই সেটা মানে আর্জেন্টিনা ওই পর্যন্ত যা খেলছিল সেটা তো ওদের খেলাটার মধ্যে কোনো মানে আর্জেন্টিনীয় খেলা আমরা না। কালকে দেখতেই পাইনি, কিন্তু এনজোর চলে যাওয়াটা ওদের আরো বেশি আর কি হ্যাঁ, মানে সেটা আমার মনে হয় কি বলতো, মানে ওরা আরো বেশি যখন মানে ঘেটে গেল না এনজোর, তারপরে আরো মোরালিও তো অনেকটা মোরালি অনেকটা পেয়ে মানে ওইটার জন্য আরো বেশি ওরা কেন মানে ফিজিক্যাল ফুটবলে চলে গেল, যেমন যেমন মরিয়া হয়ে গেল। যেমন প্যারাডাইস কালকে নামার পরেই ইয়েলো কার্ড খেলো 5-7 মিনিটের মধ্যে, তারপরে মানে এটা মানে আমি বলতে চাই এটা মানে খুব বাজে খেলা খেলেছে কালকে প্যারাডাইস, মানে ওরকম আমরা ভাবিনি যে ওই রকম দেখা যায় না অতটা ফিজিক্যাল ফুটবল। হ্যাঁ, নেবে মানে গলা ফলা ধরে আউট অফ ফ্রাস্ট্রেশন হতে পারে। ফ্রাস্ট্রেশনের জন্যই আমার। আর সবিক আরেকটা জিনিস দেখো যে একটা গোল প্রথম হয়েছিল যেটা হচ্ছে ফাউলের জন্য বাতিল হলো স্পেনের, এটা নিয়ে একটা বিতর্ক আছে, স্পেন সমর্থকরা বিশেষ করে বলছেন 2-0 হতে পারতো ফাইনালটা। এই গোল বাতিলটা কি তোমার সিদ্ধান্ত কি মনে হচ্ছে, রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল? না দেখো, আমার প্রথম মানে আমি এক ঝলক যেরকম মানে প্রথমে লাইভ খেলাটাই যখন দেখলাম তখন আমার প্রথমে মনে হয়েছিল হয়তো মার্টিনেজকে ফাউল করা হয়েছে, মানে যখন দেখলাম যে শুয়ে পড়ে মানে আমি নিজেও না, ওটা মেন্ডি বানায় হ্যাঁ হ্যাঁ না, মানে না ওটা মানে অনেক করেছিল। যখন গোলটা হয়ে গেছে
গোলটা হয়ে গেছে, নিকো উইলিয়াম সেলিব্রেট করতে শুরু করেছে, তখন দেখলাম মার্টিনেজ শুয়ে আছে, মানে ওকে ও ইয়েতে ডাকছে আর কি, যে চোটের জন্য। আমি ভাবলাম হয়তো তাহলে গোলকিপারকে ফাউল করা হয়েছে, কিন্তু যখন রিপ্লে দেখালো তখন দেখালো যে মারিনো হয়তো হেড করতে, বা মারিনোর পেছনে ওটামেন্ডি ছিল, ওটামেন্ডির পায়ের ওপর মারিনোর পাটা পড়ে যাওয়ায় সেইটা ফাউল দেওয়া কারণ হয়েছে। মার্টিনেজ যেভাবে পড়েছিল তাতে হ্যাঁ। মনে ছিল ওকে ফাউল ওকে ফাউল করা হয়েছে, কিন্তু তারপরে দেখলাম মার্টিনেজের সঙ্গে কোনো স্পেনীয় খেলোয়াড়ের বডি কন্ট্যাক্ট হয়নি, ও সিম্পল একটা প্লেন গোল খেয়েছে ওর মানে হাতের তলা দিয়ে। আমার মনে হয় ওটা জাস্টিফাইড ফাউল নয়, কারণ তুমি দেখো মারিনো যখন, মানে মারিনোর পেছনে ওটামেন্ডি আছে, এবার স্বাভাবিকভাবে সামনে থেকে যদি কেউ গ্রাউন্ডেড বল বা মানে মাথার উপরে বল দেয়, তুমি স্বাভাবিকভাবে তোমার একটা বডি মুভমেন্ট করবে। এবার তুমি বুঝতে পারবে যে তোমার পেছনে ডিফেন্ডার আছে, কিন্তু তার পায়ের পজিশন কি আছে সেটা তোমার দেখার কথা নয়, জানারও কথা না। তুমি হেড করতে উঠলে বা কোনো মুভমেন্ট করতে হলে তোমার পা স্বাভাবিকভাবেই এদিক ওদিক সরবে, সেক্ষেত্রে তোমার পেছনের প্লেয়ারের পায়ের উপর পাড়া উঠতেই পারে। এবার দেখতে হবে সেটা ইন্টেনশনাল কিনা। আমার দেখে মনে হচ্ছে ওটা একদমই ইন্টেনশনাল ছিল না। আরেকটা কথা, যে নতুন যে নিয়ম হয়েছে এখানে দুটো শব্দ বলা হয়, মানে ইন্টারন্যাশনালটা একটু মানে আগেকার হয়ে গেল, এখন মানে ভিআর অন্তত যেটা দেখে সেটা হচ্ছে ক্লিয়ার এন্ড অবভিয়াস। এবার এই দুটো একেবারে ক্লিয়ার এন্ড অবভিয়াস ছিল না, না খুবই একটা স্পষ্ট এবং খুব একটা বলবো যে একটা সিলি ডিসিশন হয়েছে। ওটা যদি গোল হতো আমার মনে হয় না আর্জেন্টিনীয় কেউ করতে বলে। না, আর্জেন্টিনার বিষয়টা হলে দেখো যে মানে কালকে এমিলিও মার্টিনেজ কিন্তু এই মরশুমে মানে এবারের বিশ্বকাপে গতবারের মতো অতটা যে ফর্মে ছিল তা না, গোল টোল খেয়েছে বেশ কয়েকটা, কিন্তু কালকে দুর্ভেদ্য হয়ে উঠেছিল। এমিলিও বোধহয় না থাকলে আর্জেন্টিনা আরো বড় লজ্জা পেত। এবং স্পেনের কোচ ঠিকই বলেছে যে আমরা আরো আগে জিতে যেতাম, আর এই সরি 11খানা সেভ করে আর্জেন্টিনার যে গোলরক্ষকের জন্যই খেলাটা এত দূর গেল। এবং আমি 100% সহমত, আরো লজ্জার একটা হার হতে পারতো। আমার তো কালকে এমি মার্টিনেজ ভার্সেস স্পেন খেলা হচ্ছিল, এক্স্যাক্টলি তাই। এবং ও কালকে একটা মানে অবিশ্বাস্য কিছু ফ্রি কিকটাও তো খুব ভালো। ওটা যদি ওখানে 1-0 হয়ে যায় আমাদের ফ্রি কিকটা, তাহলে তো মানে গেমটা অনেক আগেই শেষ হয়ে যায়, যেটা ফ্রেন্তে বলেছে। তো ওটাই বললাম যে মানে এই মার্টিনেজ ভার্সেস স্পেন খেলা হচ্ছে, মনে হয় একটা বিতর্ক হঠাৎ শুরু হয়েছে যে রদ্রি হচ্ছে যে গোল্ডেন বুট পেয়েছে, গোল্ডেন বল পেয়েছে, সেরা প্লেয়ার, সেটা মেসিকে কেন দেওয়া হলো না। মানে মেসিও তর্কে উঠে এসেছে, 5টা ম্যান অফ দ্য ম্যাচ, 8টা গোল, এতগুলো অ্যাসিস্ট করা, একটা টিমকে ফাইনালে টেনে তুলে নিয়ে আসা। তো রদ্রিও তো দুর্দান্ত খেলেছে, রদ্রির মানে সবচেয়ে বেশি পাসিং বোধহয় সবটা মিলে। তোমার কি মনে হয় এটাতে? আমি দুজনের কাছেই আসবো, রদ্রি ডিজার্ভ করে নাকি মেসিকে দেওয়াটা? না দেখো, আমার কি মনে হয় বলতো, মানে গোল আর অ্যাসিস্ট, মানে গোল্ডেন বলের একটা সার্টেন রুল আছে, মানে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমাকে মানে যেগুলো তোমাকে অ্যাচিভ করতে হবে। এবং সেটা শুধু কটা গোল করেছো আর কটা অ্যাসিস্ট করেছো সেটা নয়, তুমি কতটা ক্রিয়েটিভ চান্স ক্রিয়েট করেছো, কতটা তুমি ভূমিকা নিয়েছো তোমার টিমকে ফাইনালে তোলার জন্য, কত পাস অ্যাকিউরেসি আছে তোমার, মানে বিভিন্ন রকম আছে যেটা মানে সাধারণ ফুটবল দর্শক জানেন। আমার মনে হয় এটা রূপক বেটার বলতে পারে। আমি এখানে 3টে কথা বলবো। একটা কথা খুব মানে কি অল্প কথায় বলি, যে এই বিশ্বকাপে রদ্রির একটাও রং নোট নেই, 1। 2 হচ্ছে স্পেনের যে ডিফেন্সটাকে আমরা এখন সাবাসী জানাচ্ছি, তার কারণ কিন্তু রদ্রির মতো একটা প্রাচীর থাকা। আজকে যদি রদ্রিকে তুমি ওখান থেকে তুলে নাও, স্পেনের ডিফেন্সটা অবশ্যই তারা মানে কি বলবো যে ভালো পারফর্ম করেছে, কিন্তু যতটা দুর্ভেদ্য তাদের দেখাতো হয়তো অতটা দুর্ভেদ্য না। দ্বিতীয় কথা। আর 3 নম্বর কথা, মেসির বিপক্ষে এই ধরনের কথাবার্তা বলাটা হয়তো একটু বিতর্কিত শোনাতে পারে, কিন্তু সুইজারল্যান্ড, ইংল্যান্ড আর স্পেন এই 3টে ম্যাচে কিন্তু মেসি গোল পায়। তার আগের প্রতিটা ম্যাচে সম্ভবত গোল পেয়েছে। হ্যাঁ ঠিক। ফলে কোথাও কি আমি যেটা বললাম রং নোট নেই, একটা যে বলে না যে একটা সিম্ফনি তুলেছে, দুজনেই সিম্ফনি তুলেছে, কিন্তু মেসি শেষ দিকে গিয়ে একটু হলো স্তিমিত, কিন্তু রদ্রি থ্রু আউট ধারাবাহিক ভাবে মানে অর্কেস্ট্রার মেন কন্ডাক্টর হিসেবে ও কিন্তু যে শুরুটা করেছিল একদম মানে অপেরা শেষ হওয়া পর্যন্ত ও সেটাকে বজায় রেখেছে। এবার দেখো 2 বছর পর হচ্ছে একটা বড় প্রশ্ন বিশ্ব ফুটবলে, মেসি তো শুধু আর্জেন্টিনার সমর্থক না, মেসিকে সবাই ভালোবাসে। মেসির মতো একটা প্লেয়ার বিশ্ব ফুটবল থেকে চলে যাওয়া মানে সেখানে কোথাও গিয়ে একটা বড় শূন্যতা তৈরি হয়। এই খেলা আমি কালকে দেখছিলাম, মিয়ামেলো টুইট করেছে কোথায় তার হৃদয় ভঙ্গ, জাভি টুইট করেছে দেখছিলাম যে আমাদের এই ভিনি জুনিয়রও সম্ভবত লিখেছে, হ্যাঁ প্রত্যেকে লিখেছে যে এটা দেখাটা আমাদের চোখের সামনে মেসিকে তারপর চলে যাওয়াটা বা কিছু। সেক্ষেত্রে 2 বছর পর কোপা আমেরিকা 2028-এ তোমার কি মনে হয় মেসি ততদিন এখনো পর্যন্ত মেসি নীরব, এবং একটা মত ধরেই নেওয়া হচ্ছে মেসি আর কন্টিনিউ করবে না। 39 বছর বয়স, তখন কি 42 বছর বয়স প্রায় হয়ে যাবে, 41-42।
কি মনে হয় মেসি মানে এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল গতকালেরটাই, দেখো এখন ওইভাবে তো কোনো অবসরে কোনো নাকি মেসি খেলতে পারে আরো 2 বছর? খেলতে অবশ্যই পারে। আমার মনে হয় রোনাল্ডো সম্ভবত 1-2 বছরে বড় না, 41 এখন 41 2 বছর। আর এই মেসি হচ্ছে সম্ভবত 39 তো রোনাল্ডো যদি 41 বছর পর্যন্ত খেলতে পারে এবং MLS লিগে খেলে তারপরে আন্তর্জাতিক ফুটবলটাকে কন্টিনিউ করাটা মেসির পক্ষে তুলনামূলক সহজ। এখন যদি কোনো একটা ইউরোপিয়ান লিগে খেলতে চান, প্রত্যাশার চাপ বা কি বলবো যে ফিজিক্যালিটির যে চাপটা সেটা বহন করে আবার আন্তর্জাতিক ময়দানে নিজেকে নিংড়ে দেওয়াটা একটু কষ্টকর হতো। মানে কি মেসি সম্ভবত খেলতে পারে, এখনো কিছু শিওর না, কিন্তু আমার মনে হয় যেটা আর্জেন্টিনার এখন একটা রিবিল্ডিং এর মধ্যে দিয়ে যাওয়া উচিত। মানে কোপা আমেরিকা শুধু না, আগামী বিশ্বকাপটাকে মাথায় রেখে, যেটা কিন্তু বিভিন্ন দল শুরু করে দেয়, যেমন ধরো ইউর্গেন ক্লপের হাতে সম্ভবত দায়িত্ব দিয়ে স্কালোনির ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? ওটাই বলছি যে জার্মান কিন্তু অলরেডি রিবিল্ডিং শুরু করে দিয়েছে। টমাস টুখেলকে না সরিয়ে ইংল্যান্ড একটা বার্তা দিয়েছে যে না, ইউরোপ পর্যন্ত মানে তুমি থাকো, তারপরে দেখা যাবে। কি বলবো যে কার্লো অ্যানসেলোত্তিকে এখনো সরায়নি ব্রাজিল, ফলে সকলেই কিন্তু একটা রিবিল্ডিং এর মধ্যে দিয়ে আছে। আর্জেন্টিনার পক্ষে কাজটা কিন্তু অনেকটা সহজ, কারণ একটা বড় বট গাছ সরে যাওয়া, মানে মেসি যদি না থাকে সেখানে একটা বড় বট গাছ সরে গেল। এক্ষেত্রে নিকো পাজের মতো যে প্রতিভা, আমার মনে হয় তাদেরকে আরো নার্চার করে, তাদেরকে আরো কি বলবো যে রক্ষণাবেক্ষণ করো বলো, বা তাদেরকে আরো সুযোগ দিয়ে, কারণ এই বিশ্বকাপে আরো একটা বিষয় আমি বলবো যে ধরো নিকো পাজ কেন কালকে নামলো না বা কেন এই বিশ্বকাপে নামলো না, আমার মনে হয় স্কালোনির উচিত বা এর পরবর্তী যিনি আসুন না কেন কোচ হিসাবে, যে ওই নিকো পাজের মতো যারা প্রতিভা তাদেরকে আরো একটা তুলে আনা। তবে স্কালোনির তো এমনি ট্র্যাক রেকর্ড ভালো, 2টো কোপা, একটা কিন্তু বিশ্বকাপ। আমার মনে হয় যা ইঙ্গিত দিয়েছে যে জানুয়ারি পর সম্ভবত থাকবে না। আচ্ছা, ফলে নতুন একটা কোচ খুঁজতে হবে। আমি যেটা বললাম না, পুরো একটা সম্পূর্ণ কি বলবো যে মেসিকে গেম প্ল্যান থেকে বাদ রেখে নতুন কোচ এনে একদম একটা নতুন একটা পুনর্গঠন করতে হবে কোথাও গিয়ে। আর স্পেনের এই দলটা দেখো তো ইউরো জিতে এসেছিল, ওয়ার্ল্ড কাপ জিতলো, 2 বছর পর ইউরো আছে। সেক্ষেত্রে আমার তো মনে হয় এই কম্বিনেশন এবং সঙ্গে আরো নতুন ছেলে তুলে আনা। দেখো কারণ স্পেনের মেন অ্যাডভান্টেজটা হচ্ছে স্পেনের যে এখন কোর টিমটা, তার বয়সটা খুব কম, ঠিক আছে, আর্জেন্টিনার নয়। তেমন দেখো কুবার্সি দেখো, অলমো দেখো, পেড্রি দেখো, উইলিয়ামস, ইয়ামাল, ওয়ারজাবাল, এরা ক্লাব ফুটবলেও ঠিকঠাক পারফর্ম করছে, ভালো খেলছে। আর ওয়ার্ল্ড কাপে তোমার তো এদের পারফরমেন্স তোমার সবাই দেখলো। তো এই যে কোর টিমটা আছে, আর প্লাস ফুয়েন্তের, ম্যাক্স ফারান টোরেস, এরা সব ফুয়েন্তের মানে বলা যেতে পারে একাডেমির সব ছাত্র এরা। আর একটা কথা বলবো, যেমন দেখো পেদ্রির মতো একটা তারকাই তো বলবো, মানে বার্সেলোনার তারকা, ও যখন পরিবর্তন হিসেবে নামছে, ও কিন্তু একটা কোনো লুজ স্টপ করছে না, ওর কোনো মানে সুখী গৃহকোণ বলে না, স্পেন টিমটা একদম এক সূত্রে বাঁধা। সেই রকম একটা মানে এইটা কিন্তু স্পেনের ফিউচার, যেটা আমরা 2008, 10, 12 ওই গোল্ডেন জেনারেশন যেটাকে বলা হয় স্পেনের, ওইটাই যেন কোনোভাবে আবার একটা ফিরে এসছে এই জেনারেশনটা দিয়ে। এবং আমার মতে এই জেনারেশনটা হয়তো ওই জেনারেশনটাকেও টপ করার ক্ষমতা রাখে, করবে কিনা আমি জানি না এখনো, ফিউচারে কি হবে, কিন্তু সেটা টপ করার ক্ষমতা রাখে। কিন্তু আর্জেন্টিনার যেটা তুমি দেখো, আর্জেন্টিনার হচ্ছে 2টো ভাগ যেন, মানে আর্জেন্টিনা উইথ মেসি, আর্জেন্টিনা উইদাউট মেসি। কালকে আর্জেন্টিনা উইদাউট মেসি কি হতে পারে কালকে আমরা দেখে নিলাম। তো এবার এখান থেকে এই টিমটাকে রিবিল্ড করে, যেমন মেসি থাকবে না যদি ধরে নিও কোপা খেললো, কিন্তু পরের ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় না, অসম্ভব। মানে যদি খেলে সেটা খুবই অবাক করার মতো বিষয়, কিন্তু কোপা হয়তো মেসি খেলবে। আমি যদি কোপাটাও ধরি যে মেসি নেই, এবার মেসি থাকবে না, ডিপলেরও বয়স হয়ে যাচ্ছে, ওটামেন্ডির অলরেডি বয়স হয়ে গেছে। তো আর্জেন্টিনার কিন্তু কোর টিমটাকে এখন থেকেই গোছাতে হবে। এবার সেটা যদি স্কালোনি থেকে যায় বা না থাকে, যেই কোচ আসুক, তার কিন্তু মাথায় এটাতেই রাখতে হবে যে আমার নেক্সট যদি আমাকে সাফল্য পেতে হয়, আমাকে কিন্তু এই কোর টিমটা মেসি ছাড়া এবং স্কালোনির টিমের তো স্কালোনি নিজেও মেসির প্রতি অত্যন্ত দুর্বল ছিল, মানে মেসিকে রেখেই ও সবসময় মেসিকে মেসিকে একটা অন্য জায়গা দিয়ে করতো, যেটা কোথাও একটা আর কি। সেক্ষেত্রে মনে হয় নতুন করে রিবিল্ড করা দলের মানে আর্জেন্টিনার জন্য অত্যন্ত জরুরি। তো একটা 1.5 মাসের একটা ফুটবল বিশ্বকাপ, আবার 4 বছরের জন্য অপেক্ষা। কোথাও গিয়ে হয়তো একটা মন খারাপও থাকে আমাদের আপনাদের প্রত্যেকের। এতদিন আমরা মেতেছিলাম রাত জেগে খেলা দেখবো, এটুকুর জন্যই তো বাঙালি জেগে থাকে। এবং বিশ্ব ফুটবলের নতুন তারকাদের উঠে আসতে দেখি আমরা, তারপর তারা ক্লাব ফুটবলে কন্টিনিউ করবে। কত তারকার উদয় হয়, কত তারকা অস্তও যায়। ফলে 4 বছর পর বিশ্বকাপের মতো এত বিশাল একটা কর্মকাণ্ড আর কোনো ফুটবল মঞ্চে বা ক্রীড়া মঞ্চেই পাওয়া যায় কিনা
সেটা নিয়ে একটা সন্দেহ থাকে। এবং স্পেন যোগ্য দল হিসেবে এবারে চ্যাম্পিয়ন হয়েছে। যে গতিতে তারা খেলছিল, যে ছন্দে তারা খেলছিল, কোথাও তারা চ্যাম্পিয়ন না হওয়াটা বোধহয় ফুটবলের প্রতি অবিচার হতো। এবং আর্জেন্টিনা ভালো খেলেও কোথাও গিয়ে কেন ফাইনালে গিয়ে তারা পারফর্ম করতে পারলো না, এবং মেসিকে ছাড়া এই আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ কি হতে পারে, এ সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম যতটা সম্ভব। গতকালের ম্যাচের একটা ম্যাচ রিডিং যাকে বলে, তার মাধ্যমে আমরা তার মধ্য থেকে আমরা একটা বিশ্লেষণ তুলে আনলাম। আপাতত এই পর্যন্তই। এবারের বিশ্বকাপ নিয়ে আমরা যে ভিডিও করেছি সেটা দর্শকদের আমি বারবার বলি আপনাদের ভালো লেগেছে, আপনারা উৎসাহিত করেছেন। আবার পরবর্তী সময় কোনো ফুটবল বা ক্রিকেট বা কোনো ক্রীড়া মঞ্চ নিয়ে, কোনো একটা কম্পিটিশন নিয়ে, কোনো খেলা নিয়ে আমরা আবার ফিরে আসব। আপাতত আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল।